একটা মানুষ যদি যদি 1 তারিখে জন্ম হয় সেটা যে সবসময় মানে তার যে ভালো যাবে এটা কিন্তু নয়। যেটা মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কন্ট্রোল করে। কোনো জ্যোতিষী যদি নিজেকে বড় মনে করে, কোনো জ্যোতিষী বলে আমি বড় জ্যোতিষী আর আমার থেকে কোনো বড়, তাহলে কিন্তু সে সেটা কিন্তু ভুল করবে। যারে বড় কয় সেই বড় নয়, 10-এ যারে বড় কয় সেই বড় নয়। যারা জ্যোতিষী হচ্ছে, এটা জ্যোতিষীদের জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যারা জ্যোতিষী হচ্ছে তাদের অষ্টম স্থানে ভাইব্রেশন থাকতেই হবে। কেতু মানে হচ্ছে গুপ্ত কিছু। কেতু মানে হচ্ছে একটা এমন জিনিস যেখানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। আমার ভালো একটা হবে আছে, আমার হাতে কবে অর্থ আসবে, আমি কবে লটারি পাবো, এগুলো একটা কমন মানে প্রশ্ন হয়ে গেছে আমাদের কাছে আগে। কারোর হাতে যদি হস্তরেখা যদি কেউ জানতে চায়, হস্তরেখাতে কিন্তু কারোর হাতে যদি খুব ভালো ভাগ্যরেখা থেকে থাকে তাহলে কিন্তু যে সে যে খুব ধনী হবে তা কিন্তু নয়। তো এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের জন্মছক জানা উচিত। সংখ্যা তত্ত্বে একটা আন্দাজ করে বলা যায় মোটামুটি, কিন্তু একদম সূক্ষ্ম বিচার কিন্তু হয়। হস্তরেখা তো সূক্ষ্ম বিচার হয়, কিন্তু হস্তরেখার থেকেও অবশ্যই কিন্তু হরস্কোপ যেটা আছে, জন্মকুণ্ডলী থেকে যদি অর্থের বিচার করা হয় তাহলে জন্মকুণ্ডলী থেকে কিন্তু 2য় স্থান আর 11 স্থান। জন্ম সময় কিন্তু জ্যোতিষশাস্ত্রে যখন জন্মকুণ্ডলী বানানো হয় তখন কিন্তু জন্ম সময় চাওয়া হয়। কেন চাওয়া হয়? বলছে যদি থাকে লগ্নে চাঁদা তার বাড়িতে হাতি বাঁধা, যদি হয় পূর্ণিমার চাঁদ। এটা যদি কেউ পূর্ণিমার ক্ষেত্রে জন্ম হয় এবং লগ্ন এবং চন্দ্র একই হয়, তাহলে এই ক্ষেত্রেও কি মানে প্রত্যেকটা সেই ব্যক্তি মানে কোটিপতি হবে এরকম কোনো বিষয় নাকি? লগ্নপতি সেই মানুষটা নিজে, আচ্ছা, সে গিয়ে বসে আছে গাড্ডায়, 6 হাউসে বসে আছে, রোগ এমন রোগ হয়ে গেছে তার সামনে খাবার পড়ে আছে, সে খেতে পারছে না। কারো কারো কুণ্ডলী দেখছি মাঙ্গলিক দোষ নেই কিন্তু ডিভোর্স হয়ে গেছে, আবার কারো কারো কুণ্ডলীতে আমার বিচার মানে দেখা মাঙ্গলিক দোষ কিন্তু সে সুখে সংসার করছে। এই গ্রহটা আপনার খারাপ আছে, আপনি এই গ্রহের রত্ন ধারণ করুন। স্টোন বা পাথর কিন্তু কোনো এমন কোনো কিছু বা কোনো অলৌকিক কিছু নয় যে ধারণ করলে সঙ্গে সঙ্গে একটা মানে আশীর্বাদ এসে গেল, ওনাকে আকাশ থেকে একটা আকাশবাণী হলো, এরকম কিন্তু কিছু নয়। মানুষের কর্মের উপরই সব কিছু। নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে চলেছি। আশা করছি ফিউচারেও কিন্তু এরকম ভালোবাসা আমাদের আশা করছি বা আশা রাখছি। আজকের ইন্ট্রো দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওর টপিক বা আলোচনার বিষয়বস্তু ঠিক কি হতে চলেছে। বিপিজিআর পডকাস্ট যেখানে মানুষকে শেখায় অনেক কিছু জানা, অনেক কিছু শেখার। আর আজকে বিশেষ করে আমার আনন্দ লাগছে এই কারণেই, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে আমার গুরুজি। কারণ ওনাকে তো কোনোভাবেই আমি পাচ্ছিলাম না, অনেক রিকোয়েস্ট করার পর আমাদের স্টুডিওতে এসছে। কারণ আমি শুনেছি গুরুজির থেকে এর আগেও ওনাকে কিন্তু অনেক পডকাস্ট চ্যানেল থেকে ডেকেছিল, উনি কিন্তু কোথাও যায়নি। যেহেতু আমি ওনার শিষ্যই বা খুব কাছেরই একজন শিষ্য, এক কথায় গুরুজি না করতে পারেনি আমাকে। যাই হোক, আমার গুরুজি আচার্য শ্রী সুমন চন্দ্র। নমস্কার দাদা। নমস্কার। আমি এখানে গুরুজিকে তুমি করেই বললাম, কারণ যেহেতু তুমি করেই বলা অভ্যস্ত, কারণ ওই আপনিটা ঠিক আমার আসবে না। যাই হোক দাদা, কেমন আছো প্রথমে জিজ্ঞেস করো। ভালো আছি খুব। আর তোমার এই যে ভালো তো থাকতেই হবে সবার ভালো লাগবে। আর নতুন বছর তো পড়ে গেল 2025, একটা বছর মানে মারামারি কাটাকাটি এরকম আমরা দেখলাম। যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল তো গোচরে খারাপ অবস্থানে ছিল। তো এই যে 2026 নিয়ে, 2026 যে নতুন বছর, গ্রহের রাজা সূর্যের বছর, আমার প্রশ্ন মানে এই নতুন বছরটা ঠিক কিরকম ভাবে মানুষ কাটাতে পারে বা কিরকম ভাবে যদি তারা দিন যাপন করে, যদি সবার সামনে বলেন। যদি ধরো 2026কে শুধু নেওয়া হয়, 2026 যদি সংখ্যাটাকে শুধু নেওয়া হয়, সেটা হচ্ছে নিউমোলজি হবে। আচ্ছা, তো নিউমোলজি যে বেসিকটা আছে সেক্ষেত্রে কিন্তু 2026 মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যা 1 আসছে। আচ্ছা, সূর্যের সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে যে একটা মানুষ যদি যদি 1 তারিখে জন্ম হয় সেটা যে সবসময় মানে তার যে ভালো যাবে এটা কিন্তু নয়। আচ্ছা, কারণ এক্ষেত্রে আমি নিউমোলজির থেকেও হরস্কোপটাকে কিন্তু পার্সোনাল যে হরস্কোপটা আছে আচ্ছা, সেটাকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা। হরস্কোপে খারাপ সময় মানে বলতে তুমি কি বোঝাতে চাইছো? দশা অন্তর্দশা? অবশ্যই দশা অন্তর্দশা। কারণ দশা অন্তর্দশা এমনই একটা ফ্যাক্টর যেটা মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কন্ট্রোল করে। আচ্ছা, আচ্ছা, অবশ্যই। যাই হোক, আশা রাখছি তো অনেক কিছু আজকে জানতে পারবো তোমার থেকে। কারণ এখানে একটা জিনিস বলি দর্শকদের, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে রাশিফল জানার ব্যাপারে অনেকেই কিন্তু অনেক রকম কিন্তু গোলযোগে একটা সৃষ্টি করে। একদম একদম। কারণ রাশিফলে এখন যে সময়টা তার চলছে, সেক্ষেত্রে দেখা গেল যে একটা ন্যাটাল যে একটা যে চার্ট হয় সেটার ক্ষেত্রে ধরো দেখা গেল মেষ রাশি এখন খুব ভালো সময়। আচ্ছা, কিন্তু তারপরে দেখা গেল যে সেই মেষ রাশি কোনো জাতকে সে সব খারাপ কোনো গ্রহের দশা বা অন্তর্দশা চলছে। আচ্ছা, সেক্ষেত্রে সে কি ভালো ফল পাবে? অবশ্যই পাবে না। কিন্তু
কিন্তু এখানে তো একটা যেহেতু মানে কি বলবো, যেহেতু তোমার আমি শিষ্যই বলতে পারো, হ্যাঁ। সেখানে এখানে তো একটা মানে বিচার, যদি দশা চললেই যে ভালো ফল দেবে, কারো বৃহস্পতি মহাদশা চলে, আমাদের তো অবশ্যই দেখা উচিত যে সেই গ্রহটা গোচরে কোথাও অবস্থান করছে। অবশ্যই ওটাই হচ্ছে দেখা গেল কারো একদম। জন্মকুণ্ডলীতে বৃহস্পতির মহাদশা চলছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার বৃহস্পতির মহাদশা চলছে মানে আপনার খুব ভালো টাইম আছে, এমনটা তো না হতে পারে। না। দেখা গেল ওই বৃহস্পতির মহাদশাটা তাকে একদম শেষ করে দিল। না, বৃহস্পতি দেখতে হবে তার জন্মছকে রাজ্যকারক গ্রহ আছে কি কিংবা মারক গ্রহ আছে কিনা সেটা দেখতে হবে। রাজযোগকারক গ্রহ রাজ্যকারক এবং মারক এই দুটো মানে ফ্যাক্টরকে আমি জানতেই হবে আমি মানুষের। দর্শকদের কাছে বলে রাখি, একটু ডিপলি আলোচনায় যাচ্ছি, বল। যেহেতু সবার deep আলোচনা করো, deep আলোচনা। ডিপ আলোচনায় আমি যাচ্ছি। একদম। না আমি বলছি যদিও যারা অ্যাস্ট্রোলজার আছে তারাও শুনুক। শুনুন একদম, যদিও মানে বৃহস্পতি রাজযোগকারক গ্রহ হয় আমি মানলাম, কারণ কোনো কোনো লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কারক, কোনো কোনো লগ্নের ক্ষেত্রে অকারক, যেমন মকর লগ্ন বৃহস্পতি কিন্তু অকারক, অকারক। মেষ লগ্ন বৃহস্পতি কিন্তু রাজ্যকারক। রাজযোগকারক। আমার প্রশ্ন এখানে একটাই, মানে দেখো এই প্রশ্নের উত্তর হয়তো আমি জানি, কিন্তু দর্শকদের দেওয়ার জন্য আমি তোমার কাছে প্রশ্নগুলো রাখছি বিশেষত, যে দেখা গেল জন্মকুণ্ডলীতে রাজযোগকারক গ্রহ তো বৃহস্পতি পেলাম, কিন্তু বৃহস্পতির গোচরে দেখা গেল নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ মকর রাশিতে বসে। না, তার জন্মকালীন ছকে দেখতে হবে সে নিচস্থ আছে কিনা। তাহলে এখানে দুটো, যদি তার জন্মকালীন ছকে যদি বৃহস্পতি নিচস্থ থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ের গোচরে যদি সেই বৃহস্পতি নিচস্থ হয় তাহলে কিন্তু সেই নিচস্থের ফল অবশ্যই কিন্তু পাবে। বা বৃহস্পতি যদি দশা বা কোনো অন্তর্দশায় চলে থাকে তাহলেও কিন্তু সে ওই খারাপ ফলটা পাবে। তাহলে সেই ক্ষেত্রে এবার দেখতে হবে বৃহস্পতি কোন ভাবে নিচস্থ হয়েছে। আচ্ছা 12টি ভাবের মধ্যে 12টি ভাব থেকে 12 রকমের অনেক রকমের জিনিস বিচার করা হয়। নিশ্চয়। তো সেখানে দেখতে হবে বৃহস্পতি কোন ভাবে। একদম একদম, মানে প্রশ্ন উত্তর তো শেষ নেই। জ্যোতিষশাস্ত্র একটা মহাসমুদ্র বলা চলে, মানে সারা জীবন শিখেও অনেক জ্যোতিষী বলে আমি সব জানি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে কিছুই জানে না, জিরো। আর যেই জ্যোতিষী মানে বয়স হয়ে গেছে, যদি কোনো জ্যোতিষী, এটা একটা আমি পার্সোনালি বলি, কোনো জ্যোতিষী যদি নিজেকে বড় মনে করে, হ্যাঁ কোনো জ্যোতিষী বলে আমি বড় জ্যোতিষী হ্যাঁ। আর আমার থেকে আর কোনো বড় জ্যোতিষী, তাহলে কিন্তু সে সেটা কিন্তু ভুল করবে। ভুল করবে না, আমার মনে হয় সেখানে সম্পূর্ণ ভুল জ্যোতিষ, আমার ব্যক্তিগত মত। কারণ এই জগতে শুধু এই জগতে বলে নয়, ঠিক আছে, এই ধরনের প্রফেশন, ডাক্তার বলো, জ্যোতিষ বলো, যাই বলো না কেন, একদম। উকিল বলো, কেউ যদি বলে যে আমি বড়, তাহলে কিন্তু এই ঘোরগলি যুগে তার থেকেও কিন্তু বড় হয়ে চলে আসবে। মানে সে ওই কথাটা মনে পড়ছে, আপনারে বড় কয় সেই বড় নয়, একদম। 10-এ যারে বড় কয় সেই বড় হয়। সেই বড় হয়। কথাটা মানুষ যখন বলবে যে ঠিক আছে তখন ঠিক আছে, মানে সব থেকে মানুষের আর আশীর্বাদ দেওয়ার দিন কিন্তু শেষ। আচ্ছা হাত তুলে যে আশীর্বাদ দেওয়ার দিন, মানুষ কিন্তু এখন অনেক বেশি চালাক হয়েছে। একদম একদম। আগের মতো কিন্তু মানুষের না, তবে এইটা আমি মনে করি যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা সঠিক জ্যোতিষী হতে গেলে, এটা আমার ব্যক্তিগত মতামত, যিনি জ্যোতি দর্শন করেছেন তিনি তো জ্যোতিষ, অর্থাৎ যার মধ্যে ব্রহ্মশক্তি রয়েছে। না, এটা সবসময় দেখো, ব্রহ্মশক্তিকে এখানে বলবো অবশ্যই অধ্যয়ন। না সেটা তো একদমই ঠিক। অধ্যয়ন যদি না কোনো কিছুতে থাকে তাহলে সে সেটাতে কিন্তু না অবশ্যই success পাবে। যেহেতু আমরা ডিপলি যাচ্ছি, অধ্যবসায় রাখতে হবে। অবশ্য সেটা তো একদমই আছে, কিন্তু একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতাও তো কিছু কিছু মানুষের ভিতরে থাকে। এখানে আমার বক্তব্য, অনেকে আছে পুঁথিগতভাবে জ্যোতিষ করলো কিন্তু তার জন্মকুণ্ডলীতে কোনো বা তার ভিতরে কোনো ঐশ্বরিক পাওয়ারই নেই। যারা জ্যোতিষী হচ্ছে, এটা জ্যোতিষীদের জেনে রাখা উচিত, একদম। সেটা হচ্ছে যারা জ্যোতিষী হচ্ছে তাদের অষ্টম স্থানের ভাইব্রেশন থাকতেই হবে। আচ্ছা প্রত্যেকটা মানে যারা জ্যোতিষী আছে তাদের জন্মছকে যদি অষ্টম স্থানের কোনো ভাইব্রেশনে শনি, বৃহস্পতি বা কেতু না আমি থাকে, এই কথাটা প্রশ্ন করতে, এখানে কি কোনো কেতুর কানেকশনের প্রয়োজন রয়েছে? obviously আমি জানলেও দর্শকরা যারা ওপারে রয়েছে, কেতু মানেটা কি? কেতু মানে হচ্ছে গুপ্ত কিছু। গুপ্ত কেতু মানে হচ্ছে একটা এমন জিনিস যেখানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। আচ্ছা সেই জায়গায় ওনাকে কেতু যদি স্ট্রং না হয় তাহলে তার অধ্যয়ন, যে একটা যে নিরিবিলিতে বা নির্জনে যে অধ্যয়ন করাটা, সেটা তার দ্বারা হবে না। সেটা কখনোই সেটা একদম সম্ভব বাস্তব নয়। নয়। আচ্ছা কেতুকে স্ট্রং থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় আমার একটা জানার বিষয়, কেতু হলো ত্যাগ, তাই না? হ্যাঁ, আমার জানার বিষয় বলতে দর্শকদেরও অনেকের জানার বিষয়, আজকাল প্রত্যেকে জ্যোতিষীর কাছে যে আমরা কিন্তু কেউ প্রশ্ন করি না খারাপ সময়টা কবে আসবে, ঠিক বললাম? প্রত্যেকেই কিন্তু আমরা মানে প্রশ্ন রাখি, মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে দেখুন স্যার, আমার বা যারা আমার কাছেও আসে বা তোমার কাছেও আসে, যে আমার ভালো টাইমটা কবে আসবে, আমার হাতে কবে অর্থ আসবে, আমি কবে লটারি পাবো, এগুলো একটা কমন মানে প্রশ্ন হয়ে গেছে আমাদের কাছে রাখবে। এবার আমি এখান থেকে জানতে চাইছি যে মানে এই আর্থিক বিষয়টা যদি একটু তুমি একদম। দেখো, এটাকে আমি দুটো মানে আমি বিষয় নিয়ে বলবো। প্রথম হচ্ছে হস্তরেখা নিয়ে বলি। কারোর হাতে যদি হস্তরেখা যদি কেউ জানতে চায়, হস্তরেখাতে কিন্তু কারোর হাতে যদি খুব ভালো ভাগ্যরেখা থেকে থাকে তাহলে কিন্তু যে সে যে খুব ধনী হবে তা কিন্তু নয়। অনেক ভালো ভাগ্যরেখা থাকা সত্ত্বেও কিন্তু সে ধনী নয়, এরকম মানুষ অনেক আছে বা দেখেছি, ঠিক আছে? এবার এক্ষেত্রে যদি জন্মছকের কথা বলি, তো এক্ষেত্রে জন্মছকের কিন্তু মানুষকে কিন্তু নিজের জন্মছক জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকদিন মাথার মধ্যে আছে যে আমি ধনী হব কি করে, স্বাভাবিক একটা, ঠিক আছে? প্রত্যেকেই তো অর্থের পেছনে আমরা একদম। ছুটছি, তাই তো? নিজের অভিলাষ পূরণ করার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু অর্থের দরকার।
তো এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের জন্মছক জানা উচিত। প্রত্যেকটা মানুষ একদম। আচ্ছা, কিন্তু তাহলে যে ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলী, আমি আবারও বলছি, তোমার কাছে দর্শকরা হয়তো প্রশ্ন একদম। রাখবে, সেক্ষেত্রে তাদের কি সংখ্যাতত্ত্ব বা হস্তরেখা? সংখ্যাতত্ত্বে একটা আন্দাজ করে বলা যায়, মোটামুটি। কিন্তু একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কিন্তু হয় না। হস্তরেখা হস্তরেখা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হয়, কিন্তু হস্তরেখার থেকেও অবশ্যই কিন্তু হরস্কোপ যেটা আছে, মানে ন্যাটাল চার্ট, একদম ন্যাটাল চার্ট যেটা জন্মকুণ্ডলী, সেইখান থেকে কিন্তু সবকিছু বিচার হয়ে থাকে। তো এক্ষেত্রে যেমন জন্মকুণ্ডলী থেকে যদি অর্থের বিচার করা হয়, তাহলে জন্মকুণ্ডলী থেকে কিন্তু দ্বিতীয় স্থান আর একাদশ স্থান। একাদশ স্থান হচ্ছে একদম লগ্ন স্থান থেকে একটা জন্মকুণ্ডলী কিন্তু বিচার হবে লগ্ন স্থান থেকে। কিন্তু অনেকে রাশিফল দেখে থাকে, কিন্তু বেসিক্যালি কিছু কিছু মানুষের বা সব মানুষেরই লগ্ন রাশিফল দেখা উচিত। সবাই সবসময় কিন্তু বলে রাখি, কিন্তু মানে কারণ লগ্ন নির্ধারণ হয় কিন্তু তার জন্ম সময় থেকে। চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটা তার জন্ম রাশি, কিন্তু চন্দ্র যে ঘরে অবস্থান করে সেই ঘরে সেই সময়ে সোয়া 2 দিন থাকে, অর্থাৎ 2 দিন 6 ঘন্টা। তাহলে সেই 2 দিন 6 ঘন্টার মধ্যে যারাই জন্মাবে তাদের কিন্তু ওই রাশি হবে। কিন্তু লগ্ন হচ্ছে তার জন্ম সময় থেকে। ঠিক আছে, জন্ম সময় কিন্তু জ্যোতিষশাস্ত্রে যখন জন্মকুণ্ডলী বানানো হয় তখন কিন্তু জন্ম সময় চাওয়া হয়। কেন চাওয়া হয়? ওই লগ্ন নির্ধারণের জন্য। এবং লগ্ন যেটা নির্ধারণ হবে সেক্ষেত্রে সেই লগ্নটা থেকেই কিন্তু জ্যোতিষীরা ভাগ্য গণনা করে থাকে। লগ্নস্থানটা হচ্ছে সেই মানুষটার ঘর, অর্থাৎ লগ্নস্থান হচ্ছে তার পা থেকে মাথা পর্যন্ত। আচ্ছা, মানে আপাত মস্তক, সেই মানুষটা নিজে, সেই লগ্নপতি হলো সেই মানুষটা নিজে। আমি বলছি এখানে লগ্নের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত নাকি লগ্নপতির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? লগ্নপতি তো তারই ঘর, তাই না? একটা বাড়ির মালিক, একদম। সেই বাড়িটা যেরকম তার নিজের, সেই বাড়ির মালিকটার কিন্তু পরিচয় সবার আগে। না, আমি বলছি দেখা গেল ধরো কোনো জন্মকুণ্ডলীতে লগ্ন মানে লগ্নের যে লেখাটা, দর্শকের প্রশ্ন থাকবে 0 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ পাওয়ার এই ডিগ্রি জানতে হবে, মানুষের ডিগ্রি জানতে হবে, এটা নিয়ে আলোচনা মানুষকে জ্যোতিষশাস্ত্রের যে বিজ্ঞানটা আছে সেটা জানতে হবে, অ্যাস্ট্রো সায়েন্সটাকে জানতে হবে। জ্যোতিষশাস্ত্র মানেই যে তিলকধারী, কালা জাদু, এরকম এগুলো নয়, এটাকে এর সায়েন্সটাকে জানতে হবে। প্রত্যেকটা ভাব হচ্ছে 30 ডিগ্রি করে, একদম একদম, তাই না? সূর্য প্রত্যেকদিন একটি ভাবে 1 ডিগ্রি করে সরে, একদম। না, আমি এখানে তাই জন্য 30 দিনের মাস। মেইন প্রশ্নটা করলাম, লগ্ন ধরো কারো 0 ডিগ্রিতে রয়েছে, কিন্তু লগ্নপতি খুব শুভভাবে অবস্থান করেছে, কিন্তু সেই লগ্নপতি যদি 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম থাকে, বা হচ্ছে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এরকম থাকে, 29 ডিগ্রি সামথিং কিছু মিনিট, তাহলে কিন্তু সেই লগ্নপতি পীড়িত বা দুর্বল বলে তাকে জানা হবে। পীড়িত তখন হবে যখন তার সাথে কোনো অশুভ গ্রহ থাকবে, যেমন শনি যদি লগ্নপতি হয়, তার সাথে রাহু থাকে কিংবা সূর্য থাকে, কিংবা যদি দেখা যায় কোনো কেতু থাকে, তাহলে একটু দোষ তৈরি করে, সেই শনি পীড়িত হয়ে যায়। আর যদি 0 ডিগ্রিতে থাকে, বাল্য অবস্থা কিংবা বৃদ্ধাবস্থা বা হচ্ছে মৃতাবস্থা, এক্ষেত্রে কিন্তু সেই লগ্নপতি টোটালি কিন্তু বলহীন হয়ে যায়। আচ্ছা, আরেকটা জানার বিষয় আমার, মানে একটা শ্লোক আমি দেখেছি জ্যোতিষ শাস্ত্রে, বলছে যদি থাকে লগ্নে চাঁদা তার বাড়িতে হাতি বাঁধা, যদি হয় পূর্ণিমা চাঁদ। এটা যদি কেউ পূর্ণিমা তিথিতে জন্ম হয় এবং লগ্ন এবং চন্দ্র একই হয়, তাহলে এই ক্ষেত্রেও কি মানে প্রত্যেকটা সেই ব্যক্তি মানে কোটিপতি হবে এরকম কোনো বিষয় নেই? অবশ্যই কোটিপতি বলতে গেলে তো দ্বিতীয় একাদশ, সেকেন্ড হাউস হচ্ছে ফাইন্যান্স, আর 11th হাউস হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। তাহলে এই দুটো যার লাইফে থাকবে না, সে কিন্তু ধনী হবে না কখনো। একদম। কোটিপতি হওয়া তো দূরের কথা, আগে তাকে 1000 হতে হবে, তারপর লাখপতি হবে, তারপর গিয়ে হচ্ছে কোটিপতি। তাহলে সেকেন্ড হাউস এবং সাথে হচ্ছে 11th হাউস, এই দুটোর ভাইব্রেশন যদি মজবুত না হয়, এই দুটো ঘরের অধিপতি যদি ভালো না হয়, লগ্নপতির সাথে ভালো কানেক্টিভ না হয়, তাহলে কিন্তু হবে না। অনেক সময় দেখা গেল দ্বিতীয়পতি একাদশপতি খুব ভালো জায়গায় আছে, কিন্তু লগ্নপতি গিয়ে বসে আছে খারাপ জায়গায়, তার মানে সেই মানুষটা কোটি টাকা থাকলেও সে তার ভোগ হবে না। ভোগ হবে না কেন ভোগ হবে না? তার কারণ হচ্ছে লগ্নপতি সেই মানুষটা নিজে, আচ্ছা, সে গিয়ে বসে আছে গাড্ডায়, 6th হাউসে বসে আছে, রোগ এমন রোগ হয়ে গেছে, তার সামনে খাবার পড়ে আছে, সে খেতে পারছে না, পকেটে অনেক টাকা আছে, খেতে পারছে না। তো আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে এত ডিফোর্স বা মাঙ্গলিক দোষ, জন্মকুণ্ডলী আমিও ঘাটি, অনেক ক্ষেত্রে দেখছি যে আমি মাঙ্গলিক জন্মকুণ্ডলী, লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, কারো সপ্তম, কারো অষ্টম, কারো কুণ্ডলীতে দেখছি মাঙ্গলিক দোষ নেই কিন্তু ডিভোর্স হয়ে গেছে, আবার কারো কুণ্ডলীতে আমার বিচার মানে দেখা মাঙ্গলিক রয়েছে কিন্তু সে সুখে সংসার করছে। যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। দেখা গেল যদি মাঙ্গলিক না হয়, অবশ্যই কিন্তু স্পাউসের ঘরকে তাকে কিন্তু দেখতে হবে। স্বামী বা স্ত্রীর ঘর হলো 7ম স্থান, তাহলে 7ম স্থান যদি পীড়িত হয়, দেখা যাচ্ছে মাঙ্গলিক নয়, অর্থাৎ তার লগ্নে 4র্থে, 7মে, 8মে, দ্বাদশে যদি মঙ্গল না থাকে, সে মাঙ্গলিক নয়। মঙ্গল দেখা গেল ত্রিকোণে আছে কিংবা কেন্দ্রে আছে কিংবা 3rd হাউসে আছে, এরকম দেখা যায়। তো এক্ষেত্রে যদি 7ম স্থানে
দেখা গেল শনি আর রাহু বসে আছে, আচ্ছা। সে কিন্তু মাঙ্গলিক হলো না, আচ্ছা, অথচ তার সাপির দোষ হয়ে গেল। সেই বা শনি কেতু বসে আছে, সেই ক্ষেত্রে বিবাহ বা শনি সূর্য বসে আছে, বা দেখা গেল তার তুলা লগ্ন সপ্তম স্থানে শনি প্রেজেন্ট অর্থাৎ ডেবিলেটেড মেষ রাশিতে, আচ্ছা, তাহলে শনি এবার নিচস্ত হয়ে গেল। নিচস্ত, তাহলে সেই সেক্ষেত্রেও- নিচস্ত শনি কিন্তু তার পার্টনারের কিন্তু জায়গাগুলোকে পুরো ডিস্টার্ব করে দেবে। মানে মাঙ্গলিক না থাকলেও তার বিবাহিত জীবনে একদম সমস্যা আসবে। একদম সমস্যা আসবে। একদম, আসলে অনেক আর মাঙ্গলিক হলে তো আরো ডেঞ্জারাস। ডেঞ্জারাস। হ্যাঁ, এবার দেখা গেল, এবার মানে একটা এখানে প্রশ্ন হওয়া উচিত, আমি বলছি একটা এখানে প্রশ্ন হওয়া উচিত যে মাঙ্গলিক দোষ কখন হয় আর কখন হয় না। আজকের অনুষ্ঠানটা কিন্তু একদম মানে হোস্ট গেস্ট এরকম থাকছে না আমাদের, কারণ একদম নিজের মতন করে আলোচনা একদম, করার চেষ্টা করছে যাতে মানুষ কিছু জানতে পারে। একদম, মানুষ কিছু জানতে পারে, তার জন্য। সব থেকে বড় কথা কি জানো তো, আজকাল কি বলবো, দেখো আমার তো কারো বিচার করা উচিত না, যে যার মতন শিক্ষা গ্রহণ করছে, একদম। কিন্তু অনেকে মানে ভুলভাল জ্যোতিষী পাল্লায় পড়েছে। আমাদের কাছে এসে যেমন আসে যে নর্মালি যে দাদা এই প্রেমিক দিয়েছে, এই প্রেডিকশন, তখন আমার না ভুল হচ্ছে কোনো একটা জায়গায়। কারণ যেরকমভাবে আমি তোমার থেকে শিখেছি বা প্রত্যেকের থেকে দেখো, শিখে একটা জিনিস জ্যোতিষীদের অবশ্যই এটা উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যেটা বেসিক্যালি দেখা যাচ্ছে এখন বর্তমানে, সেটা হচ্ছে মানুষের একটা কনসেপ্ট আছে, যেটা জ্যোতিষীদের বেসিক্যালি এই কনসেপ্টটা রাখা উচিত নয়, যে যে গ্রহ খারাপ আছে সেই গ্রহকে পাওয়ার দেওয়া। একদম তাই। আমার কাছে সেদিন একটা ক্লায়েন্ট এসে, শোনো আমি একটু অল্প করে বলি, দেখছি রাহু খারাপ, তো সেই ক্ষেত্রে গোমের দিয়েছে। আচ্ছা, মানলাম ও খারাপের জন্য গোমের। কোন হাউসে ছিল রাহু? বৃহস্পতি আবার ভালো, তাকে আবার কোকড়া দিয়েছে। আমি বলছি কিরকম বিচার হলো? তাহলে খারাপ গ্রহের জন্য তাকে পাওয়ার দেওয়া হলো, আবার কারো গ্রহ মানে কারো গ্রহের জন্য, রাজ্য কারো গ্রহের জন্য তাকেও পাওয়ার দিল, তাহলে সেই গড়ে পড়তে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। আমি বললাম কিরকম করে প্রেডিকশন হচ্ছে, মানে এদিকে জল ঢালছে বুদ্ধি করছিল, আর এদিকে ফুটো করে দিয়ে দিয়েছে, তোমার কোনো কাজই হবে না, ফল জিরো এসে গেল। এরকমই মানে তোমার কাছে একদম অনেক সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মানুষের মানে জ্যোতিষদের মানুষের প্রতি এই একটা কনসেপ্ট, যেটা কিন্তু খুব ভুল, যে এই গ্রহটা আপনার খারাপ আছে, আপনি এই গ্রহের রত্ন ধারণ করুন, এটা বা এই গ্রহের আপনি এই ধারণ করুন, ওই ধারণ করুন, ঠিক আছে? এক্ষেত্রে সেই গ্রহটা যদি খারাপ থাকে তার পালনই করতে হবে, বলছি পালন সেই করতে হবে। গ্রহের কিন্তু উপাচার করতে হবে। আরেকটা কথা মনে পড়লো, অনেকে আমার এসে প্রশ্ন করে, তাহলে দাদা আপনি যে বলছেন আমার এই স্টোনটা পরে বড় কোনো ক্ষতি হয়নি, তা আমি আবার উল্টো প্রশ্ন করি, তাহলে ভালো কি হয়েছে আমাকে কিন্তু বলেন, কোনো উত্তর নেই যাদের কাছে। আচ্ছা আচ্ছা, এরকম বিষয় এবার ঘটে থাকে। রত্ন যদি ধারণ করার হয় অবশ্যই ভালো রত্ন ধারণ করতে হবে। অবশ্যই খারাপ কম দামি রত্ন যদি পড়ে না, রত্ন তো মানে কি বলবো, কথা বলে একদম কথা বলে। যদি ডায়াগনোসিস সফল হয় তবেই কিন্তু রত্ন কথা বলে। কারোর যদি নীলা লাগে, তাকে যদি দেখা গেল রুবি দেওয়া হয়েছে অর্থাৎ চুনি দেওয়া হয়েছে, তাহলে তার কি করে কাজ হবে? সূর্য দেখা গেল মারক, চুনি দেওয়া হয়েছে তাকে, তাহলে কি করে কাজ আচ্ছা, হবে? আমি কি বলছি, আগে আমাদের রোগটাই সঠিক ধরা পড়লো না, কি হয়েছে, তাহলে পরে দেখা গেল ডায়াগনোসিস ভুল ওষুধটা যদি দেওয়া হয়, তাহলে পরে সে একবারও না বললো, মানে ধীরে ধীরে বিষ নেওয়ার মতন হয়ে যাবে বিষয়টা, শরীরটা স্লোটা নিলে এরকম হচ্ছে। একদম হয়, একদম স্লো পয়জন। একদম একদম স্লো স্টোন কোনো কিন্তু স্টোন বা পাথর, এটা মানুষের জেনে রাখা উচিত। স্টোন বা পাথর কিন্তু কোনো এমন কোনো কিছু বা কোনো অলৌকিক কিছু নয় যে ধারণ করলো সঙ্গে সঙ্গে একটা মানে কি আশীর্বাদ এসে গেল, মানে কি আকাশ থেকে একটা কোনো আকাশবাণী হলো, এরকম কিন্তু কিচ্ছু নয়। মানুষের কর্মের উপরই সবকিছু। একদম কর্ম যদি সে না করে তাহলে কিন্তু সব বেকার তার লাইফে। একদম ঠিক আছে, এটার জন্য কিন্তু অবশ্যই, এটা হয়তো অনেকে জানে না বা এমনি কেউ হয়তো আলোচনা করেন, এটার জন্য কিন্তু অবশ্যই ফিফথ হাউস, পঞ্চম স্থান, মানে একটা জাতক বা জাতিকার পঞ্চম স্থান, এবং তার সাথে রাহু, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলোকে দেখতে হবে। যদি এদের কানেকশন থাকে, পঞ্চম স্থান সন্তান ঘরের যদি সঙ্গে কানেকশন থাকে, 9th হাউসের সাথে কানেকশন থাকে, ওই 1-5-9 যে ত্রিকোণ কানেকশন যদি তৈরি হয় কোনো জাতক বা জাতিকা, তাহলে কিন্তু তাদেরই বংশের কোনো পুরুষ বা নারী, সেই বংশে তাদেরই কোনো ঔরসজাত মানে সন্তান পরবর্তীতে তারা এসছে। এটা একদম এটা অনেক সময় আমরা শুনেছি গল্পে, এটা যে হয়, এটা হয়। স্বপ্নে দেখায় বলছে আমি অমুক ছিলাম, তোর গল্পে আসছে, এরকম কারণ শোনা রাহুকে কেন বললাম, রাহু হচ্ছে এমনই একটা গ্রহ, এ কিন্তু ছিল বক্রী, অর্থাৎ মানে সব গ্রহ যদি সামনের দিকে এগোয়, রাহু কিন্তু সবসময় পিছনের দিকে এগোচ্ছে, সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে এগোচ্ছে, বুঝো ব্যাপার। তো কর্কট লগ্ন হলো, সেই ক্ষেত্রে মকর লগ্নে মঙ্গল উচ্চস্থ হলো, এটা আমরা সবাই জানি বা অনেকেই জ্যোতিষ সম্বন্ধে আইডিয়া আছে। সপ্তমে মঙ্গল হলো, সপ্তমী মঙ্গল হলো, মকর রাশিতে উচ্চস্থ হলো, মাঙ্গলিক হলো, কিন্তু তার ক্ষেত্রেও কি সেই মাঙ্গলিক না, এটা- খারাপ প্রভাব ফেলবে? একদম না। সেই মাঙ্গলিক খারাপ প্রভাব ফেলবে বলতে এর মধ্যে কিছু এমন চাহিদা থাকবে যার জন্য কিন্তু স্পাউসের সঙ্গে ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। অর্থাৎ এদের মধ্যে একটা মন কষাকষি বা একটা উগ্রতা, একটা ইগো, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে। কিন্তু সেই মানে সেই জাতক বা জাতিকার যদি পঞ্চমপতি সপ্তমে বা দশমপতি সপ্তমে থাকে মঙ্গল, সে কিন্তু কর্মজীবনে কিন্তু অনেক বেশি সাকসেস পাবে। তখন এটা কিন্তু মাঙ্গলিক দোষ হবে না, এটা হয়ে যাবে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক দোষ হবে না, মাঙ্গলিক যোগ। একদম দুর্দান্ত উত্তর দিয়ে বা আলোচনাটা অনেক অবশ্যই, কিন্তু সেই মঙ্গল
দেখা গেল একটা, আমি মাঙ্গলিক নিয়ে যখন কথা হচ্ছে আমি এটা বলি, দেখা গেল কারোর তুমি বললে কি সপ্তমে মঙ্গল আছে, সপ্তমে মঙ্গল, দেখা গেল কারোর লগ্নে মঙ্গল আছে, কর্কট লগ্ন, লগ্নেই মঙ্গল আছে, ঠিক আছে, এটা তো ভয়ঙ্কর শোনো আমার কথা, লগ্নেই মঙ্গল আছে, কিন্তু সেই মঙ্গল লগ্নে মঙ্গল আছে সে ডেবিলেটেড, অর্থাৎ মঙ্গল কর্কট লগ্ন হচ্ছে নিচস্থ, এবং তার সাথে সে যদি এবং তার সাথে হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে। এবার সেই মঙ্গল মাঙ্গলিক দোষ তো অবশ্যই দেবে, সে নিচস্থ, তার মানে ডবল মাঙ্গলিক হয়ে গেল। আচ্ছা, কিন্তু এমত অবস্থায় যদি সেই মঙ্গল 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থাকে সেই ঘরেতে, তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষ খণ্ডন হলো, অটোমেটিক, একদম অটোমেটিক মঙ্গল ওখানে বলহীন হয়ে গেল। হ্যাঁ, এটা হতে পারে যে সেই মানুষটা, সেই জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে কিন্তু ব্লাড সার্কুলেশনে কিছু বা শরীরের ওয়াটারি সেক্টরে কিন্তু কিছু ডিস্টারবেন্স আসতে পারে, কিন্তু বিবাহিত জীবনে সেরকম কোনো এফেক্ট, হিমোগ্লোবিন লেভেল কম হতে পারে, বা যাদের মানে এরকম আছে তাদের সন্তানাদির ক্ষেত্রে অনেক বেশি রক্তপাত হতে পারে, মানে ব্লাড অনেক বেশি অ্যানিমিয়া টাইপের কোনো কিছু হতে পারে। মাঙ্গলিক থাকলেই মানে এক কথায় তোমার উত্তর আসলে আমি যা বুঝতে পারলাম দর্শক। না, যদি পুরুষ মাঙ্গলিক হয় নারীকে কিন্তু মাঙ্গলিক হতে হবে না, আমি বলছি কম বেশি, নারী মাঙ্গলিক হলেও কিন্তু পুরুষকে কম বেশি মাঙ্গলিক হতে হবে, নারী কিন্তু মাঙ্গলিক দোষ কাটবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, সেটা হচ্ছে ধরো দেখা গেল মেষ লগ্ন, ঠিক আছে, মেষ লগ্ন, দ্বাদশের মঙ্গল, মঙ্গল কিন্তু লগ্নপতি, দ্বাদশের মঙ্গল, ঠিক আছে, মঙ্গল এই জন্মসময় কিন্তু অষ্টমপতিও, আচ্ছা, খারাপ ঘরের লর্ড, একদম, সে কিন্তু খারাপ ঘরে গিয়ে বসলো। খালি এটা হয়তো অনেকেই বলবে খারাপ ঘরের লর্ড খারাপ ঘরে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বিপরীত রাজ্য, কিন্তু হবে না। এটা কেন বিপরীত রাজ্য হবে না, তার কারণ হচ্ছে এই মঙ্গল কিন্তু লগ্নপতি, আচ্ছা, তাহলে কিন্তু এটা বিপরীত রাজ্য হলো না, উল্টে মাঙ্গলিক দোষ ডবল হয়ে গেল, অষ্টমপতি দ্বাদশে গেল, লগ্নপতিও দ্বাদশে এলো, এটা কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু পাওয়ারফুল হলো। হ্যাঁ, এবার তার সাথে যদি কোনো শুভ গ্রহ থাকে, সেখানে শুক্র থাকে, কি ধরো বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা অনেকটা লাঘব হলো, অর্থাৎ মাঙ্গলিক দোষ অতটা হবে না। আচ্ছা, এই যে এত কিছু ডিপলি আলোচনা, নিশ্চয়ই এটাও মানে তোমার গ্রুপ থেকেই শেখাই হলো, মানে তুমি যে মানে চর্চা করেছো, মানে তোমার গ্রুপ থেকেই তো এগুলো সব শিক্ষা। হ্যাঁ, অবশ্যই, কারণ আমিও দেখো অবশ্যই গুরুবাদী, এটা তো অবশ্যই গুরুমুখী শিক্ষা, কিন্তু মানে এটা বলে রাখি, এক্ষেত্রে নিজেকে কিন্তু অধ্যয়ন করতেই হবে, যতই গুরু থাকুক নিজেকে কিন্তু অধ্যয়ন করতে হবে। যে মানুষ নিজে অধ্যয়ন কখনো করেনি সে কিন্তু ততটাও কিন্তু কিছু না, সেটা তো বুঝতে পারবে কি বলছো। তো যাই হোক দাদা, অনেকখানি তোমার থেকে আমরা জানতে পারলাম এবং দর্শকরা অনেক কিছু জানতে পারে। আসলে বিষয়টা হয়ে যায় কি, জ্যোতিষটা তো ওই যে প্রথমে বলে মহাসমুদ্র, তো মানে যদি আলোচনা হয় দিন রাত আধা ঘন্টা 1 ঘন্টার প্রোগ্রামে কি করবো, কোনোদিনই সম্ভব নয়, কিন্তু ওই যে সময়ের কাছে যে আমরা সময়কে বাধা। হ্যাঁ, না আমি তো বলছি এই যে গ্রহদোষ কাটানোর উপায় তুমি যদি একটু দর্শকদের। দেখো, এটা অবশ্যই সবারই জানা উচিত, গ্রহ দোষ মানে হচ্ছে সেই গ্রহটাকে দেখতে হবে পীড়িত আছে। আচ্ছা, সে যদি রাজ্যকারক গ্রহ হয়, রাজ্যকারক গ্রহ হয়ে যদি সে পীড়িত হয়, তখন তাকে কিন্তু বল দেওয়া উচিত। পীড়িত মানেটা কি একটু বুঝি। পীড়িত মানে দেখা গেল সে কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানে গিয়ে, দেখা গেল শনি কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানে গিয়ে সাপিক দোষ তৈরি করেছে রাহুর সাথে। আচ্ছা, সেই শনি হলো রাজ্যকারক গ্রহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিন্তু সেই শনিকে স্ট্রং করা যাবে, সেই শনির হাতে তলোয়ার ধরানো যাবে, অর্থাৎ তাকে নীলা ধারণ করানো যাবে। কিন্তু দেখা গেল শনি রাজ্যকারক গ্রহ হয়েও ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে আছে, তাকে কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া যাবে না নীলা, একদম। ঠিক আছে, এটা হলো গ্রহদোষ নয়, এটা হলো গ্রহকে পাওয়ার দেয়া, অর্থাৎ গ্রহ থেকে ভালো কিছু পাওয়ার একটা রাস্তা। আর যদি বলো যে গ্রহ খারাপ আছে, গ্রহ দোষ কাটানোর যে উপায়, যে গ্রহ খারাপ আছে সেই গ্রহকে কিন্তু অবশ্যই পালনই করতে হবে, অর্থাৎ সেই গ্রহের অধিদেবতার পালনই করতে হবে, বা দেখতে হবে যে সেই গ্রহটা কতটা খারাপ আছে সেই হিসাবে কিন্তু তার উপাচার করতে হবে। আচ্ছা, ধরো আমি তোমাকে একটা কোশ্চেন রাখছি, ধরো মেষ লগ্নে যদি শনি চন্দ্রতে পুনর্ফু করলো, তাহলে চতুর্থপতি সুখাধিপতি গেল, আবার দশমপতি কর্মাধিপতি বা একাদশপতি, 3টে গ্রহ মিলে লগ্নে পুনর্ফু করলো, সেক্ষেত্রে তার করণীয় কি? তার তো অনেক সমস্যা আছে, এটা স্বাভাবিক বিষয়। এটা তো অবশ্যই হচ্ছে লগ্ন স্থানে যদি শনি চন্দ্র বসে, সেই মানুষটা হয়ে যাবে ইরিটেটিং ক্যারেক্টার, অর্থাৎ বিরক্তিকর। সে তো বুঝলাম, কিন্তু উপায় কি? কিন্তু উপায় হচ্ছে এখানে শনি চন্দ্র যা আছে, ঠিক আছে, এখানে শনিকে মানে এখানে শনি চন্দ্রের জন্য ডাইরেক্ট তাকে কিন্তু মুক্ত ধারণ করা যাবে না, ডাইরেক্ট তাকে নীলা ধারণ করা যাবে না। তাকে করতে হবে কি, অবশ্যই কিন্তু যেহেতু শনি দশমপতি একাদশপতি, কর্ম এবং লাভের অধিপতি, এবং চন্দ্র হচ্ছে সুখাধিপতি, তাহলে একটা মানুষের জীবনে সুখ, কর্ম এবং লাভ এই 3টে জিনিসই কিন্তু সে কামনা করে থাকে। তাহলে এখানে চন্দ্র এবং শনি কম্বাইন হয়ে যাবে নীল মুনস্টোন। নীল মুনস্টোন দিলে সেই মুনস্টোন যেটা, কিন্তু শনি যদি ওখানে নিচস্থ থাকে মেষ লগ্নে, সেক্ষেত্রেও কি এখানে না, এক্ষেত্রে শনিকে টাচ করা যাবে না, ব্লু মুনস্টোন দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই কিন্তু
নীলা দেওয়া যাবে না, ডাইরেক্ট 20 ডিগ্রি পর্যন্ত থাকলেই তো ওখানে নিচস্থ হয়ে যাবে। 20 ডিগ্রি পর গেলে সেটা দেওয়া যেতে পারে না। এক্ষেত্রে আমি বলবো শনি মেশে থাকলে তাকে পাওয়ার না দেওয়াই বেটার, কারণ ও একটা অন্য যোগে থাকে শনি সেই সময়। শনিকে ওখানে কখনোই কিন্তু পাওয়ার দেওয়া উচিত নয় একদম। আর খারাপ গ্রহকে পাওয়ার দিলে সেই কিন্তু অবশ্যই এটা কিন্তু সবার জেনে রাখা উচিত এই কনসেপ্টটা। একদম। খারাপ গ্রহকে পাওয়ার দিলে অবশ্যই কিন্তু খারাপ হয়ে থাকে। তার কারণ হলো একটা খারাপ গ্রহকে যখন পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ একটা মাতালকে যদি টাকা দেওয়া হয়, সে কিন্তু কখনোই কিন্তু দুধ কিনে খাবে না। আজকাল এই যে মানে ন্যাচারালি একটা ধরো কেউ 2 বছর স্টাডি করলো অ্যাস্ট্রোলজি নিয়ে, তারপর জ্যোতিষ তো হলো, সে সাধারণ দেখলাম তান্ত্রিক হয়ে গেল। আমি এটা বেসিক্যালি দেখা গেছে, এটা খুব মানে আর কি স্পষ্ট কথা বলে কি করে দিচ্ছি, এটা বেসিক্যালি দেখা গেছে যারা জ্যোতিষের সাথে তন্ত্রটাকেও লিখছে, ফার্স্ট টাইম লিখছে, পরে গিয়ে লিখছে সেটা আলাদা কথা, কিন্তু ফার্স্ট টাইম যারা লিখছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা তন্ত্রটাকে নিয়ে কিন্তু বেশি চর্চা করেছে, বা ঠাকুর দেবতার পুজো নিয়ে অনেক বেশি চর্চা করেছে। সেক্ষেত্রে জ্যোতিষ তারা কিন্তু খুব বেশি সেইভাবে কিন্তু কিছু জ্যোতিষ নিয়ে এরকম অনেক ক্লায়েন্টরা যারা এসেছেন তারা কিন্তু এই কথা বলেছেন। আচ্ছা, যে জ্যোতিষ নিয়ে অনেক বেশি কথা কেউ কিন্তু বলেনি, ভাব, গ্রহ, নক্ষত্র এইসব নিয়ে কিন্তু কোনো কথাই বলেনি। আচ্ছা, যে কোনো ফেসবুক বা ইউটিউবে দেখি খালি টোটকা মানুষ সেগুলো বিশ্বাস করছে। মানুষ করুক, যদি না আমি তোমার কাছে অবশ্যই, কিন্তু আমি প্রশ্ন করছি, আমিও ধরো একজন মানে তোমার আমি অনেক পোস্ট করো দেখেছি, আমি ধরো করি বা অনেকেই করে, এবার তার মধ্যে আমি বিচারধারা করি এই পোস্টটা কি আমার করা উচিত হবে। আমার মনে হয় যে কোনো পোস্ট তন্ত্রক্রিয়ার উপরে আমার এই পোস্টটা কাজ হবে না, কিন্তু অনেকে অনেকে দেখি যে কোনো টোটকা পারলো তো ছেড়ে দিল, কাজ হোক নাও, এটাকে তুমি কতখানি সাপোর্ট করছো? না, এক্ষেত্রে সাপোর্টিভ যদি বলি তাহলে লজিক ছাড়া তো কিচ্ছু হচ্ছে বিশ্বাসযোগ্য নয় এই পৃথিবীতে। ঘোর কলিযুগ, লজিক ছাড়া কিন্তু কিচ্ছু কিন্তু অবশ্যই বিশ্বাসযোগ্য নয়। তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তন্ত্র কিন্তু একটা আলাদা সাবজেক্ট, জ্যোতিষ কিন্তু একটা আলাদা সাবজেক্ট একদম ঠিক আছে। তন্ত্র কিন্তু একটা মাইথোলজি জুড়ে আছে, ভক্তি আছে, তাতে সবই আছে ঠিক আছে, কিন্তু আসল তান্ত্রিক পাওয়া কিন্তু এই জগতে অবশ্যই কিন্তু খুব কঠিন বিষয়, কারণ ওইটা একটা বড় সাধনা। একদম। ধরো আমি ধরলাম জ্যোতিষটা তো মহাসমুদ্র, আমি প্রথমেই বলছি, তো সেক্ষেত্রে একটা মানুষ এই একটা জন্মে জ্যোতিষটাকে শিখে উঠতে পারছি না, আবার তার সাথে তন্ত্র বিরাট সাধনা, মানে দিন রাত জেগে 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 সাধনা করতে হচ্ছে, তাহলে কতখানি সম্ভব? আমার তো এটা মানে প্রশ্ন জাগে নিজের মনে, স্বাভাবিক বিষয় না, কারণ একটা জীবনে আমি মাজার হবো বা ড্যান্সার হবো এরকম তো হতে পারে না। তাহলে কি হয় না? অবশ্যই হয়, তার মধ্যে ডিফারেন্স রয়েছে, সব মানুষ এক নয়, আমি সবাইকে একভাবে বিচার করতে পারি না, তাই তো? যাই হোক, এগুলো অনেক প্রশ্ন জাগে, বা দর্শকদেরও তো অনেক আছে, কিন্তু সময়ের অভাব, দর্শকদেরও অনেক প্রশ্ন জাগে। তো যাই হোক, লাস্ট একটা প্রশ্ন আমি আসছি, এরপর অনুষ্ঠান শেষ করবো। কালসর্পদোষ মানুষ শুনলেই ভয় পাচ্ছে আজকাল, কিন্তু রামকৃষ্ণদেবের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ দেখেছি আমরা, মহাপ্রভু জন্মকুণ্ডলিতেও কালসর্পদোষ। ভালো কালসর্পদোষ আমি খুব বেশি কথা বলবো না, অল্প কথায় আসছি। অনেক কিছু কালসর্পদোষ নিয়ে কি প্রত্যেকের জন্য ভয় পাওয়ার সেরকম কোনো বিষয় রয়েছে? অবশ্যই আছে, কিন্তু তাও বলবো যে কালসর্পদোষ হচ্ছে রাহু এবং কেতু। রাহু যে কেতু সেই ঠিক আছে, রাহু হচ্ছে মাথা, কেতু বডিটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে রাহু কেতুর একদিকে সব গ্রহ আর একদিকে কোনো গ্রহ নেই, এটাই কিন্তু কালসর্প। সেটা আবার নানান রকমের আছে কালসর্প। না অবশ্যই, কারণ দ্বাদশ স্থানে রাহু মানে গোচর করলে এক একটা জায়গায় এক একটা কালসর্প হচ্ছে। এক্ষেত্রে যারা কালসর্প দোষে যারা পীড়িত আছে বা পীড়িত কালসর্প, যেমন দেখা গেল রাহু কেতু একদিকে সব গ্রহ, সেই রাহুর সাথে শনি বসে আছে, অর্থাৎ এই কালসর্প দোষটা যত না হবে তার চেয়ে বেশি কিন্তু শাপিত দোষ হয়ে যাবে। ঠিক। এটা কিন্তু খুব খারাপ যোগ হয়ে গেল। তখন সেই শনিকে যদি দেখা যায় শনি রাজ্যকারক, কিংবা যদি দেখা যায় সেই রাহুটা ভালো পজিশনে আছে বা কোনো রাজ্যকারক দৃষ্টি পেয়েছে, তাহলে কিন্তু সেই রাহু পাওয়ারফুল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানে ভালো হয়ে যাবে, তখন সেই কালসর্প দোষের ফল কিন্তু সে ভালো পাবে সেই জীবনে। এরকম অনেকেই আছে, এরকম অনেক ভালো মানে প্রশ্ন অনেক আসছে তোমার কাছে, মানে আমি জানাতে পারবো দর্শকদের, মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হয় না, আমি খুব একটা সচরাচর শুনি না, তো সেই জন্য মানে তোমাকে স্টুডিওতে ডাকা, যে মানে এত ডিপে আলোচনা খুব না হবে না। দেখো, যে কোনো নর্মালি চ্যানেলে যদি কেউ হোস্ট থাকে, সেক্ষেত্রে তার পক্ষে অ্যাস্ট্রোলজিটা এতখানি ডিপলি যাওয়া সম্ভব না। আজকাল কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা কেন আসছে? এটা অবশ্যই কিন্তু ঘোর কলিযুগ, সেই জন্য আসছে ঠিক আছে, কারণ ঘোর কলিযুগে মানুষের চাহিদা বেড়েছে। আগেকার দিনে মানুষের চাহিদা এতটাও ছিল না, মানুষ যদি দুঃখ পেত সে সুইসাইডের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। আচ্ছা, এটা এখন কিন্তু অনেক কমে গেছে, আর সোশ্যাল মিডিয়া এসে তো সুইসাইডকে অনেক বেশি কিন্তু কমিয়ে দিয়েছে। মানে এটা যদি আমি জ্যোতিষশাস্ত্রের বাইরে যাই, মানে এরকম হয়ে গেছে বিষয়টা, মানে কোনো ছেলে বা মেয়ের মধ্যে মানে
প্রেম কি, অন্তরের প্রেম আমরা দেখতে পাচ্ছি না, মানে একজনকে ছাড়ছে চলো টাটা বাই বাই, আরেকজনকে ধরে নিচ্ছে, এই যে এই জিনিসটা ক্ষেত্রে দেখো, প্রেমের কথা যদি বলি, হুম, ঠিক আছে, অবৈধতা বা বৈধতা হুম, দুটোই কিন্তু প্রেম। প্রেম। তো প্রেমের কথা যদি বলি, প্রেম কিন্তু পঞ্চম স্থান। তার মানে তুমি বলতে চাইছো অবৈধ বা বৈধ সেটা দুটোই কিন্তু পঞ্চম স্থান থেকে পঞ্চম। বিচার্য হবে, কারণ পঞ্চম স্থান থেকে মানুষের কিন্তু এই কামনা বাসনা, ঠিক আছে, মানসিক যে চাহিদা, কামনা বাসনা, এগুলো কিন্তু অবশ্যই পঞ্চম স্থান পাবে। পঞ্চম স্থান। এবারে সেই পঞ্চম স্থান থেকে যদি 7 অর্থাৎ স্পাউসের ঘর সপ্তম স্থান এবং একাদশ স্থান ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, যদি 5-এর সাথে 7-11 কানেকশন হয়, তাহলে সেই মানুষটা যাকে প্রেম করবে তার সাথে তার বিবাহ হবে। আচ্ছা আর যদি 7-11 কানেকশন না পায়, আচ্ছা, যদি 8-12 কানেকশন পায়, 5-এর সাথে 8-12 কানেকশন পায়, অর্থাৎ অষ্টম স্থান এবং দ্বাদশ স্থানের কানেকশন পায়, সেক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই এটা অবৈধ সম্পর্ক হবে। লিপ্ত হবেই হবে একদম। অনেক সময় দেখা যায় কি, ব্যাচেলার প্রেমিক এবং প্রেমিকা হচ্ছে ব্যাচেলার, কিন্তু তাদের 5-8-12 কিন্তু সম্পর্ক হয়ে আছে, অর্থাৎ তাদের প্রেম হয়েছিল, ঠিক আছে, কিন্তু বিবাহ তাদের আলাদাভাবে হয়েছে, সাথের সঙ্গে কোনো কানেকশন নেই, 7-11 বিবাহের যে ভাবগুলো তার সাথে কোনো কানেকশন নেই, যার ফলে তাদের বিবাহ হয়নি, কিন্তু বিবাহের পরেও সেই সম্পর্ক কিন্তু কিছুটা হলেও লেগে আছে, অর্থাৎ থেকে আছে। তার কারণ এই 5-8-12 তো অবৈধ সম্পর্ক দেখতে গেলে কিন্তু জাতক বা জাতিকার জন্মছকে 5-8-12 কানেকশন অবশ্যই দেখা উচিত, এবং এই 5-8-12 সাথে যদি বলশালী একাদশপতি থাকে বা একাদশের কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু সে কেনা। একদম। আর যদি না হয়, যদি অষ্টম স্থানে দেখা গেল সাফির দোষ আছে, আচ্ছা 5-8-12 হচ্ছে কানেকশন হচ্ছে, আচ্ছা। তাহলে কিন্তু সেই অবৈধ সম্পর্ক তার কাছে বিষময় হয়ে যাবে। যাই হোক, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে বা শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। একদম। সময়ের কাছে তো প্রত্যেকেই বাধা। ছোট কিছু তুমি জিনিস আছে। আসলে হ্যাঁ অবশ্যই অনেক কিছু আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, বা যারা দর্শক রয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারলো। তো আজকে যেহেতু অনুষ্ঠানের শেষ, দর্শকরা বুঝলেই হচ্ছে, হ্যাঁ সেটা আমাদের আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, যদি কোনো কিছু জানার থাকে যাদের কাছে অবশ্যই কমেন্ট করুন, সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে হোক বা দাদার পক্ষ থেকে হোক, অবশ্যই আমাদের ক্ষমতা মতন উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের পডকাস্ট কেমন লাগছে বা কিরকম ধরনের পডকাস্ট তোমরা দেখতে পছন্দ করো, সেরকম আমরা চেষ্টা করবো তোমাদের সামনে উপস্থাপনা করা। আর যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব তো করে দেবে নতুন বন্ধুরা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকবে। আর এত সুন্দর আলোচনা তোমাদের কাছে আমার অনুরোধ, শেয়ার না করে যাবে না। যদি শেয়ার না করো, অনেকে কিন্তু অনেক কিছু শিখতেই পারবে না। যাই হোক, আজকের মতন অনুষ্ঠান আমি এইখানেই শেষ করছি। নমস্কার দাদা। ধন্যবাদ।